আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের মাঝে এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে এসেছি যিনি পুরো বাংলাদেশের পরিচিত তথা পুরো বিশ্বের পরিচিত। তিনি খুবই ভালো একজন ব্যক্তিত্ব। এমন কোনো শিক্ষিত ব্যক্তি বা ভালো ব্যক্তিকে শিক্ষিত ব্যক্তি এবং ভালো ব্যক্তি এমন কেউ নেই যে তাকে চেনে না। আসুন তার সাথে পরিচিত হওয়া যাক। তিনি একজন গ্রামের মোড়ল। আসুন তার মুখেই তার সাফল্য গাথা শোনা যাক। আসুন ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? বলো কি খবর? আলহামদুলিল্লাহ কেমন যাচ্ছে? ভালো। আসলে ব্যবসা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো চলছে। স্টুডিওতে ব্যবসা না আমাদের, এটা শখের বসে করা। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনার বুকের মধ্যে বা আপনার ভিতরে এত ঝড় বয়ে যাচ্ছে। চেহারা দেখে আপনার বোঝা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একটা সাইড। এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনি আপনার গ্রামের মোড়ল। জি, ঘটনাটা কি যে আপনি আপনার পর থেকে সরে যেতে চাচ্ছেন, আপনি চলে যেতে চাচ্ছেন? এটা হচ্ছে সেরকম বিষয় হয়ে গেল, যার জন্য করি চুরি সেই বলে নাকি চোর। যার জন্য করি চুরি সেই বলে নাকি চোর। এখন আমাকে, তুমি তো সব কিছুই জানো, যে আমাকে সমস্ত বাংলাদেশেই চেনে কম বেশি। আর সবচেয়ে বড় কথা যে আমি যে গ্রামে থাকি সেই গ্রামে আমাকে মরণের দায়িত্ব দেওয়া হয়েছে। আর সবগুলা ইয়াং ছেলেরা, নিউ জেনারেশন যারা আছে, যারা নতুন প্রজন্ম আধুনিকভাবে দেশটাকে গড়তে চাচ্ছে, আধুনিকভাবে নিজের সমাজটাকে গড়তে চাচ্ছে, এবং হচ্ছে অনেক কিছু, যেমন ক্রাপশন, তারপর হচ্ছে আপনার হচ্ছে আত্মীয়করণ, তারপর হচ্ছে তোমার নানানবিধি যে সমস্যা আছে এগুলো থেকে বের হতে চাচ্ছে। তো বের হওয়ার কারণে তারা আমাকে বলছে যে ভাই বা চাচা আপনি থাকেন, আপনি থাকলে হয়তো বা আমাদের উপকার হবে। তেই কিছু এদের মুখের দিকে তাকায় আমি বললাম ঠিক আছে, ওকে ডান। আসলাম, আসার পর মুষ্টিময় কিছু লোক, এরা আমার পিছনে এমনভাবে লাগিয়েছে যে তোমাকে বলতে পারবো না, যে একবার উঠে পড়ে লাগছে। আমি যেই কাজটাই করি না কেন, যেটা উন্নয়নশীল কাজ হচ্ছে সেটার পিছনেও আমার পিছনে আছে, যেটা খারাপ কাজ তো আমি এখন পর্যন্ত করি নাই। আর আমার কিসের প্রয়োজন ভাই? আর আমার করাপশন করার তো দরকারই নাই। যেহেতু যার কিছু থাকে না সে চুরি করার চিন্তা ভাবনা করবে, যে এই স্বয়ং সম্পূর্ণতা তো প্রয়োজন নাই। আমার তো কোনো প্রয়োজন নাই যে আমি চুরি করে হচ্ছে আমি কিছু করব। শুধুমাত্র উন্নয়ন করার জন্য এবং সেই জাতিটাকে এগিয়ে নেওয়ার জন্যই আমি এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এসেছিলাম, যাতে হচ্ছে আমি কিছু করে দেখাইতে পারি। যেহেতু আমার পুরা বাংলাদেশের সাথেই, ধরো যে কোনো জেলার সাথে, যে কোনো উপজেলার সাথে, যে কোনো ইউনিয়নের সাথে আমি সরাসরি কিন্তু আমার সাথে সম্পর্কতা আছে, তাদের সাথে সরাসরি আমি কথা বলতে পারি। আমার কোনো ধারাবাহিকতার নিয়ম নাই যে সেই সময় দিলে আমি কথা বলবো। যদি বলে অমুকজন ফোন দিছে সঙ্গে সঙ্গে সে রিসিভ করে, একবারেই রিসিভ করে। তো সেরকম একটা ব্যক্তিত্ব আমি। আমার যে সম্মান আছে সেই সম্মানটা এই কাজের মধ্যে আসার পর সম্মানটা আমার নষ্ট করে দিচ্ছে, এবং এভাবে মানসিকভাবে আমি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এই কারণে আমি আর এই পদে থাকতে চাচ্ছি না। কারণ এই পদে থাকে আমি আমার যে নামটা আছে, সুনামটা আছে, সেটা হচ্ছে দুর্নামে আমি রাখতে চাচ্ছি না। এর হচ্ছে মুখ্য উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। আমি কিন্তু আমার যে টিমটা, যেটা একটা গ্রামের মধ্যে আছি, গ্রামের মধ্যে যে আমার যে একটা টিমটাকে তৈরি করছিলাম, খুব শক্তিশালী একটা টিম ছিল। তার মধ্যে ম্যাক্সিমামগুলো কিন্তু আপনার ট্যালেন্টেড, সবগুলাই ট্যালেন্ট। অশিক্ষিত তো নাই। কিছু 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 আমি শুনছিলাম যে কিছু কিছু যে আপনার দলের মধ্যে কিছু কিছু লোককে দেওয়া হয়েছিল, সেটা হইল গ্রামের আরও কিছু লোক আছে, তারাই তাদের ইচ্ছা মতো কিছু লোককে ঢুকেছিল। তাদের জন্য হয়তো বা সমস্যা হচ্ছে নাকি, এরকম ঘটনা হয়তোবা ঘটতেও পারে। সব ঘটনা তো আমার কানে থাকে না, কারণ আমি একটা মানুষ। আর এখানে ধরো অনেকগুলো ডিপার্টমেন্ট তৈরি করে রাখছি।
আমি বুঝলাম না যে আপনি একটা গ্রামের মোড়ল, জি। গ্রামের চৌকিদারের সাথে আপনার বনিবনা হচ্ছে না, প্লাস চৌকিদার আপনার কথা শুনতেছে না, চৌকিদারকে আপনি বের করে দেন। এখানে তো রহস্যটা, গ্রামের চৌকিদার আপনার উপরে কথা বলবে, এটা কেন? রহস্যটা তো এই জায়গায় যে আমি আসার আগে সে চৌকিদারটা সেই সময় থেকেই ছিল এবং সে সুন্দর করে লুটপাট করে খাচ্ছিল, সুন্দর আকারে নিজের পরিবার চালাইতো, নিজের পরিবারের লোকজনকে নিয়ে আসে সে আরও চৌকিদার পদে রাখতো এবং সুন্দরভাবে তার জীবনযাপন করতো। তার বেতন ছিল ধরো 500 টাকা। সে কিন্তু ড্রাইভারকেই তোমার হচ্ছে যে বাসা যে ড্রাইভার আছে সেই ড্রাইভারকেই সে হচ্ছে বেতন দিতে হচ্ছে 15 থেকে 20,000 টাকা। তার নামি দামি গাড়ি আছে, সব কিছু ছিল। এবং আমি আসার পর এগুলো সব বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে যে ধরো এই জিনিসটা আমার প্রতি তার ক্ষোভ। কারণ একটা চৌকিদার তো ধরো একটা মোড়লের প্রতি তো কখনো সে শক্তিশালী, কখনো শক্তি প্রয়োগ করতে পারবে না, কারণ নাই। কিন্তু কি যে আগে প্রথমে বললাম যে আমি উন্নয়ন করার জন্য আসছি, আমি কিন্তু কারো ধরো কোনো কিছু ভাগ নেওয়ার জন্য অথবা তোমার আর্থিক যে কিছু আমি এদিক থেকে নিয়ে আরেক জায়গায় পাচার করবো এই ধরনের আমার কোনো ইচ্ছা নয়, আর আমার প্রয়োজনও নাই। আমি ভাই 85-86 বছর বয়সের মানুষ, আমি আর বাঁচবো কতদিন? আমার বয়সই বা কত, আর কতদিন? 5 বছর 4 বছরের পর তো শেষ। কিন্তু আমি এমন কিছু করে যাইতে চাচ্ছিলাম যাতে এই গ্রামের প্রতিটা মানুষ যাতে এক বাক্যে স্বীকার করতে পারতো যে না, অমুক এক মোড়ল ছিল যে নিঃস্বার্থভাবে আমাদের উপকার করে দিয়ে গেছে এবং উন্নয়নশীল একটা মডেল একটা গ্রাম বানাই দিয়ে গেছে, যে গ্রামটা অন্যান্য উন্নত বিশ্বের সাথে বা অন্যান্য জেলার সাথে বা অন্যান্য উপজেলার সাথে অথবা অন্যান্য ইউনিয়নের সাথে, যে গ্রামের সাথে যাতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এবং মাথা যাতে কখনো নিচু না করতে হয়। এই কাজ, এইটাই আমার প্ল্যান। আমরা এটা আশা করি যে, এবং রিকোয়েস্টও আপনাকে করি যে আপনি আপনার গ্রাম ছেড়ে কোথাও যেন না। যে গ্রামের মোড়লগিরির দায়িত্ব আছে সেই দায়িত্বটা আপনি ছেড়েন না। আপনি ছাড়লে, যদি ছেড়ে চলে যান বা ছেড়ে দেন, তো গ্রামটা তছনছ হয়ে যাবে, গ্রামটা ধ্বংস হয়ে যাবে। এই জন্যে আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, ব্যক্তিগতভাবে আমারও রিকোয়েস্ট, যাতে আপনি আপনার মোড়লগিরিটা না ছেড়ে এই গ্রামটাকে যে মডেল করতে চাইছেন, যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করে গ্রামের যারা জনগণ আছে, গ্রামের যারা আদিবাসী আছে, বসবাসকারী আছে, তারা যাতে মঙ্গল বা উপকৃত হয়, তাদের মঙ্গল করেই আপনি যাবেন, এটা আমার আশা। তোমাকে দেখি সোহেল একটি গল্প বলে শেষ করি। ছোটকালে একটা গল্প পড়ছিলাম, মনে আছে কি তোমার? সেটা হচ্ছে একটা রাখাল ছিল, প্রতিনিয়ত সে মিথ্যা অপবাদ দিত যে বাঘ এসেছে, আমার মেষ খায় নিচ্ছে বা ছাগল খায় নিচ্ছে বা গরু খায় নিচ্ছে। গ্রামবাসীরা সবসময় লাঠি নিয়ে আসে তাকে কিন্তু উপকার করার জন্য আসে। এভাবে একাধিকবার যখন সে কিন্তু মানুষের সাথে ঠাট্টা করতো। এক পর্যায়ে সত্যকারের যখন বাঘ চলে আসলো, তখন কিন্তু কেউ তার উপকারে আর আসলো না। তখন কি হলো? ছেলেটাকে বাঘটা খাইয়ে ফেলল। তো সে ঘটনাটা আমার ক্ষেত্রে এরকমই। এখন তুমি ধরো জানো, তোমাকে আর কিছু বলার নাই। তো যাই হোক, ভালো থাকো তুমিও, আর ভালো থাকার চেষ্টা করো, সুন্দর থাকো, আর নিজের গ্রামটাকে সুন্দরভাবে যাতে তোমরা তৈরি করে নিজের মতো করে, মানে কোনো দুর্নীতিবাজ মোড়ল অথবা সেই অনাকাঙ্ক্ষিত যে দিনগুলো চলে গেছে, যে সময়গুলো পার করে আসছো, সেই ধরনের সময় যাতে আর কখনো আসতে না হয় এবং যাতে রাস্তার মধ্যে কাউকে নামতে না হয় যে ভাই এই মোড়লকে আমি চাই না, এই মোড়লকে সরান, এই মোড়লকে চাই না। আবার সে গুলিবিদ্ধ হয়ে লাশ রাস্তার মধ্যে পড়ে থাক। হয়তোবা সেই সময় আমার মতো কোনো লোক পাবে, আমার মতো লোক তো আসবেই না, সঙ্গে আমার সাথে যারা আছে বা আমার মতো যারা আছে বা আমার কাছাকাছি যারা আছে তারাও কিন্তু কখনো আর এগিয়ে আসবে না। তোমরা যে অবস্থাটা এখন তৈরি করেছো। দর্শক, এরকম একজন ভালো লোক, যার সুনাম শুধু তার গ্রামের মধ্যেই নয়, পুরো বাংলাদেশ জুড়ে, পুরো বিশ্ব জুড়ে আছে, এরকম একটা লোককে আমাদের গ্রাম মোড়ল হিসেবে পেয়েছে। আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করি, কিন্তু আমাদের মধ্যেই বা আমাদেরই কিছু কথা তার মনে আঘাত করছে, হার্ট করেছে, যার ফলে তিনি চলে যেতে চাচ্ছেন। আমরা চাচ্ছি না যে তাকে যেতে দিব। আমরা সবসময় চাই তিনি চির অম্লান, চির সবুজ আমাদের মাঝে থাকুক। তার
প্রদর্শিত পথ দেখে আমরা যাতে আগে যেতে পারি সেই প্রত্যাশাই করি। আল্লাহ হাফিজ।